আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শবনম রবি বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে কাজ করছি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। এডিটিউ বিডিতে তোমাদের স্বাগতম। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের বিষয় হলো বিড়াল। তোমরা সবাই জানো বিড়াল প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমরা প্রথমেই বিড়াল সম্পর্কে আগে একটু জেনে নেই। এই যে বিড়ালের উৎস সম্পর্কে তোমাদের বইয়ে তোমরা দেখবে যে পাঠ পরিচিতির মধ্যে উৎস দেয়া আছে এই প্রবন্ধের, সেখানে একটা ভুল রয়েছে। এই জন্য এই উৎস নিয়ে আজকে একটু আমরা বেশি সময় আলোচনা করব। আসলে এই যে তোমাদের পাঠ পরিচিতির মধ্যে আছে যে বিড়াল প্রবন্ধটি নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর গ্রন্থ থেকে। এই কমলাকান্তের দপ্তরে 3টা ভাগ আছে, এভাবে আর কি তোমাদের বইয়ের মধ্যে দেয়া। আসলে হবে হচ্ছে বইটার নাম কমলাকান্ত। তোমাদের একটু বইটা চিনিয়ে দেওয়ার চেষ্টা করি যে দেখো বইটার নাম হচ্ছে কমলাকান্ত। সেই কমলাকান্ত বইয়ের 3টা অংশ। সেই 3টা অংশের একটা হচ্ছে কমলাকান্তের দপ্তর, আরেকটা হচ্ছে কমলাকান্তের পত্র, আর আরেকটা কমলাকান্তের জবানবন্দি। এই কমলাকান্তের দপ্তরের মধ্যে রয়েছে 14টি প্রবন্ধ, কমলাকান্তের পত্রের মধ্যে রয়েছে 5টি প্রবন্ধ, আর কমলাকান্তের জবানবন্দি 1টি প্রবন্ধ নিয়েই হয়েছে। আসলে মূলত এই লেখাগুলো, এই কমলাকান্তর সিরিজের যে লেখাগুলো সবগুলোই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত এবং প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার লেখা এবং ছদ্মনামে প্রকাশ করেছিলেন তিনি, যেহেতু সরকারি চাকরি করতেন। তো ওনার সম্পর্কে আমরা আলোচনায় আসছি একটু পরে। তো এই বিষয়টা তোমরা একটু পরিষ্কার হয়ে নাও, যেহেতু তোমাদের বইয়ের মধ্যে তথ্যটা ঠিকমতো দেওয়া নেই, এই জন্য তোমরা একটু পরিষ্কার হয়ে নাও এই বিষয়টা। যে মূল বইটার নাম হচ্ছে, তোমরা দেখো এই যে কমলাকান্ত, এই বইটার নাম হচ্ছে কমলাকান্ত, এবং সেই কমলাকান্তের মধ্যে 3টা ভাগ। সেই প্রথম ভাগ হচ্ছে কমলাকান্তের দপ্তর, এর মধ্যে 14টি প্রবন্ধ আছে। সেই 14টি প্রবন্ধের একটি হচ্ছে বিড়াল। এবার সম্ভবত তোমরা উৎসটা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো যে আসলে বিড়াল প্রবন্ধটা কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে, কিন্তু তোমাদের এখানে এই যে মূল বইটার নাম হচ্ছে কমলাকান্ত, কিন্তু ওই তোমাদের বইয়ে একটু আসলে তথ্যগত যেটা ভুল, কমলাকান্তের দপ্তর উৎস লিখেছে ঠিকই, কিন্তু আবার কমলাকান্তের দপ্তরকে 3টা ভাগ করা হয়েছে। কমলাকান্তের দপ্তরকে 3টা ভাগ করা হয়নি, ভাগ করা হয়েছে কমলাকান্ত যে বইটা সেটাকে 3টা ভাগ করা হয়েছে, এবং কমলাকান্তের দপ্তরের মধ্যে 14টি প্রবন্ধ আছে। তো তোমরা এই বিষয়টার উপরে নোট রাখতে পারো উৎসটা সম্পর্কে। এবং সত্যিকার অর্থে বলতে গেলে যে এই কমলাকান্তের তোমরা সুযোগ পেলে কমলাকান্ত সিরিজের যে লেখাগুলো আছে, প্রবন্ধগুলো আছে 14টি, 5টি আর 1টি মিলিয়ে, যে সবগুলো প্রবন্ধ তোমাদের যদি কখনো সুযোগ হয় পড়ে দেখবে, তাহলে হয়তো বা তোমাদের আরও ভালো লাগবে। কারণ ওই সময় তিনি যেহেতু তার পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট, সরকারি চাকরি করতেন, সামাজিক যে অসঙ্গতিগুলো নিয়ে যে লেখা, সেই লেখাগুলো তিনি তার পত্রিকাতে প্রথমে ছদ্মনামে বের করেছিলেন, যেহেতু তিনি চাকরিজীবী, সরকারি, সরাসরি সমাজের অসঙ্গতি, কোনো রাজনৈতিক সামাজিক বিষয় নিয়ে তিনি লিখতে যেহেতু পারতেন না ওইভাবে, চাকরিজীবী হওয়ার কারণে, সেহেতু এই কমলাকান্ত একটা চরিত্র তিনি দাঁড় করিয়েছিলেন। উনি চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই যে সামাজিক রাজনৈতিক অসঙ্গতিগুলো উনি দেখেছেন, এবং ওনার সেগুলো খুব কষ্ট পেয়েছেন সেগুলো নিয়ে। এবং যেহেতু সরাসরি তিনি লিখতে পারেননি, তিনি কমলাকান্ত একটি চরিত্র দাঁড় করে তারপর বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত করেছেন প্রথমে এই লেখাগুলো। অনেকটা রসাত্মক রচনা হলেও অনেক গূঢ়ার্থের মধ্যে নিহিত আছে এই প্রবন্ধগুলোর মধ্যে। এবং তোমরা বিড়াল রচনাটার মধ্যেও তোমরা দেখেছো যে বিড়াল আসলে ঠিক বিড়াল না, সেই বিড়াল একজন অধিকার বঞ্চিত, পৃথিবীর সমাজের, পৃথিবীর সে দেশের সর্বত্র যে অধিকার বঞ্চিত মানুষ যারা রয়েছে তাদের প্রতিনিধি হিসেবে এখানে বিড়ালের কথাগুলো এসছে, তাদের অধিকারের কথা বলা হয়েছে।
তো এই যে এখন আমরা একটু লেখক সম্পর্কেও এই সুযোগে জেনে নিতে পারি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1838 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 1894 খ্রিস্টাব্দে। এবং তিনি জন্মগ্রহণ করেছেন তখন তোমরা জানো যে পুরো ভারতবর্ষ একসঙ্গে ছিল, বাংলাদেশ তখন আলাদা হয়নি। পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং তার প্রকাশিত যে পত্রিকা সেটা বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ শুরু হয়েছিল 1872 সালে। এবং এই বিড়াল সহ এই কমলাকান্ত গ্রন্থের যতগুলো প্রবন্ধ আছে সবগুলোই এই বঙ্গদর্শন পত্রিকায় প্রথমে প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে, তারপরে বইয়ে সংকলিত হয়েছে। মোট যে গ্রন্থ সংখ্যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 34টি। তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, এছাড়াও আরও অনেক উপন্যাস রয়েছে, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, আনন্দমঠ, অনেকগুলো উপন্যাস, কপালকুণ্ডলা, অনেকগুলো উপন্যাস রয়েছে, আরও প্রবন্ধ গ্রন্থ রয়েছে। আর ইংরেজি একটি উপন্যাস তার আছে রাজমোহনস ওয়াইফ নামে, রাজমোহনস ওয়াইফ নামে একটা ইংরেজি উপন্যাস আছে। আর তার উপাধি ছিল সাহিত্য সম্রাট। এর একটা মূল কারণ যে বাংলা সাহিত্যে যখন উপন্যাস আধুনিক যুগের রচনা, তোমরা হয়তো জানো যে প্রাচীন যুগে সব ছিল কাব্য। আমাদের যে প্রাচীন সাহিত্যের নিদর্শন বাংলা সাহিত্যের চর্যাপদ, সেটা পুরোটাই কবিতা কাব্য ভাষায় রচনা করা হয়েছে। মধ্যযুগেও সবই ছিল কাব্য। আমাদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র, দলিল দস্তাবেজ, পত্রপত্রিকা, এছাড়া যাবতীয় সাহিত্যই মধ্যযুগ পর্যন্ত ছিল কবিতায় রচিত। আর 19 শতকে এসে 18 সালের পরে এসে প্রথম গদ্য রচনা শুরু হয়। গদ্য রচনার শুরুর করেছিলেন বিভিন্ন অনুবাদের মাধ্যমে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নানা অনুবাদ রয়েছে। গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কিন্তু উপন্যাস রচনার ক্ষেত্রে প্রথম উপন্যাসের লক্ষণ পাওয়া গিয়েছিল হেনা ক্যাথরিন ম্যালেন্স রচিত একজন খ্রিস্টান মিশনারি, ফুলমণি ও করুণার বিবরণ নামে যে বইটি, তিনি মূলত ধর্মপ্রচারের উদ্দেশ্যে এই বইটি লিখেছিলেন। সেটার মধ্যে কিছুটা এই যে উপন্যাসের লক্ষণ পাওয়া গিয়েছিল। তারপরে প্যারীচাঁদ মিত্রের যে আলালের ঘরের দুলালকেও বলা হয় যে প্রথম প্রচেষ্টা করা হয়েছিল উপন্যাস রচনার। তারপরে ফুলমণি ও করুণার বিবরণের পরে আলালের ঘরের দুলাল। কিন্তু সত্যিকার অর্থে উপন্যাসের যে বৈশিষ্ট্য দেখতে গেলে, যেটা প্রথমে সার্থক উপন্যাস বলা হয়, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, সেটা হচ্ছে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এবং এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়েছিল। তো আমরা এখন একটু এই প্রবন্ধের আলোচনায় যদি যাই, তাহলে তোমরা দেখবে যে এখানে প্রথমেই তো একজন বিড়ালের কথাবার্তা শোনা, এটা উপকথায় ছিল। উপকথায় পশু পাখি মানুষের মতো কথা বলে, যে ধরনের কাহিনীতে, সেগুলোকে বলা হয় উপকথা। কিন্তু প্রবন্ধের মধ্যে কিংবা গল্প উপন্যাসে এটা সম্ভব না যে পশু পাখির কথা শোনা যাবে বা পশু পাখি মানুষের মতো কথা বলতে পারবে। এখানেও সে বঙ্কিমচন্দ্র আসলে বিড়ালের মুখ থেকে তো কথা যেহেতু সরাসরি শোনা মানুষের পক্ষে সম্ভব না, বা বিড়ালের সাথে কথোপকথন সম্ভব না, সেজন্য তিনি একটা প্রথমে পরিবেশ তৈরি করছিলেন যে তার ঘুম পাচ্ছিল, হয়তোবা তিনি আফিম খেয়ে এই কমলাকান্ত যে চরিত্রটা তিনি তৈরি করেছিলেন, সে সবসময় আফিম খেত। কারণ একজন সুস্থ মানুষ সমাজের এসব অসঙ্গতি, রাজনৈতিক অসঙ্গতিগুলো যদি তুলে ধরে, সেক্ষেত্রে তার নানা রকম বাধা আসতে পারে লেখার ক্ষেত্রে। সেই কারণে তিনি এমন একটা চরিত্র দাঁড় করিয়েছিলেন কমলাকান্তকে, যে কিনা সর্বদা আফিমের নেশায় বোধ হয়ে থাকে, এরকম একটা চরিত্র এই কমলাকান্ত। সে হচ্ছে খাটের উপর বসে ঝিমাচ্ছিল সন্ধ্যাবেলা, এবং মনে হচ্ছিল যে তার যে বাতিটা ঘরে সেটাও ভূতের মতো বা প্রেতের মতো প্রেতবৎ নাচছে। এরকম একটা পরিবেশ তিনি আগে তৈরি করে নিয়েছেন। তারপর
তারপরে যখন তার জন্য সেই প্রসন্ন গোয়ালিনী একটা চরিত্র আছে পুরো কমলাকান্ত সিরিজের মধ্যে, যে মঙ্গলা নামে একটা গায়ের দুধ রেখে যেত তার জন্য, সেই প্রসন্ন গোয়ালিনী রেখে যাওয়ার দুধটা বিড়াল খেয়ে ফেলে। সেই বিড়ালে খাওয়ার পরে সব অন্য সব মানুষের মতো কমলাকান্ত লাঠি নিয়ে তাকে তাড়া করে, বিড়ালকে যে লাঠি নিয়ে সবাই যেহেতু তাড়া করে তিনিও তাড়া করেন। তখন তারপরে যেটা দেখা গেল যে সেই বিড়ালের সাথে কমলাকান্তের একটা কাল্পনিক কথোপকথন হয় এখানে। এই কথোপকথনের মধ্যে দিয়ে আসলে লেখক যে সমাজের যে সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত যে মানুষগুলো, সেই মানুষগুলোর মনের কথা, সত্যিকারে তারা যেভাবে নিগৃহীত হচ্ছে, সমাজে বঞ্চিত হচ্ছে, সেই কথাগুলোই তিনি এই কথোপকথনের মাধ্যমে তুলে ধরেছেন। সেটাই ছিল মূল উদ্দেশ্য, এবং একটু রসাত্মকভাবে, একটু ব্যঙ্গাত্মকভাবে তিনি এই কথাগুলো তুলে ধরেছেন। তো তারপরে এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো লাইন আছে যে বিড়াল এখানে অধিকার বঞ্চিত মানুষের হয়ে সবার প্রতিনিধি হয়ে বলেছেন যে তোমাদের খুব পিপাসা আছে, আমাদেরকে নাই, যে তুমি কি আমার যে আমাকে মারতে এসেছো লাঠি নিয়ে, আমি দুধ খেয়ে ফেলেছি তোমার, কিন্তু তোমাদের ক্ষুধা পিপাসা আছে, আমাদেরও তো, আমরা গরিব বলে তো আমাদেরও ক্ষুধা পিপাসা আছে। এখানে বিড়াল এই কথাই কমলাকান্তকে বোঝাতে চেয়েছেন এই কথা দিয়ে। তারপরে আমি তোমার ধর্মের সহায়, এখানে ধর্মের কথা উল্লেখ করে বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের মাধ্যমে, যে কথায় বলে যে পরোপকারী পরম ধর্ম, মানে অন্যের উপকার করাই হচ্ছে পরম ধর্ম, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা দেখা যায় না, সবাই তার নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। তো সেই কারণে বিড়ালের মুখ দিয়ে বলেছেন যে আমি তোমার ধর্মের সহায়, যেহেতু তোমার দুধ খেয়ে ফেলেছি, তুমি দিচ্ছ না, দেওয়া উচিত, এটা তোমার এক ধরনের পরোপকার করা হয়েছে, তো তোমার দুধ আমি চুরি করে খাই বা যেভাবেই খাই, আমি তোমার ধর্মে সহায়তা করেছি, যেহেতু পরোপকার পরম ধর্ম, সেহেতু আমি তোমার রেখে দেওয়া দুধ খেয়ে আমার উপকার হয়েছে, এবং তোমার ধর্মের সহায় হিসেবে আমি কাজ করেছি। তারপর অধর্ম চোরের নয়, চোর যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। সবাই শুধু চোরকে দোষ দেয়, গালি দেয়, দণ্ড দেয়, কিন্তু কেউ কখনো ভাবে না যে সে কেন চুরি করে। আসলে সত্যিকার অর্থে যদি তার অভাব না থাকতো, দারিদ্র না থাকতো, কৃপণ ধনীর যে সমাজে যে অবদান রাখার কথা, সহযোগিতা করার কথা দরিদ্রদের, কিংবা ধনীরা সমাজে ধন বৃদ্ধি হওয়ার পর ধনীদেরই কেবল ধন বৃদ্ধি হয়, সেটার সুষম বন্টন হয় না কখনো সম্পদের। এই কারণে সব একটা শ্রেণীর হাতে সম্পদ কুক্ষিগত হয়ে যায়, ফলে কি হয়, ফলে আরেকটা শ্রেণী বঞ্চিত হয়। এই বঞ্চিত হওয়ার পরে তারা বাধ্য হয়ে এই চুরি করে, অন্যায় কাজ করে। এবং বিড়াল এটাও বলে যে তোমরা যারা চোরের নামে ভয় পায়, সাধু, তারা যে আসলে সত্যিকার অর্থে এই চোরদের অপেক্ষাও বড় চোর, তাদের চুরিগুলো অনেক বড় বড়। আমরা তো না হয় গরিব, ক্ষুধার তাড়নায় চুরি করি, কিন্তু যারা ধনী, কৃপণ ধনী, এই যে গরিবদের সাহায্য সহযোগিতা করতে চায় না, তারা আরও বেশি বড় চোর। তারা দেখা যায় প্রয়োজন ছাড়াও বড় বড় চুরিগুলো তো করে, সমাজে নানা রকম দুর্নীতি করছে। এবং আজও দেখা যায়, এই যে তোমাদের বিড়াল প্রবন্ধটা এখনও পাঠ্য করা হয়েছে, এটারও একটা কারণ রয়েছে, যে এমনি তো এটা এখনও সেই কত আগের রচনা। এই বিড়াল আমাদের এখনও এই যে আমাদের সমাজে প্রেক্ষাপটে এটা আমরা যদি চিন্তা করি যে যার যত আছে সে আরও বেশি চায়, এবং একটা শ্রেণীর হাতে যে সম্পদ কুক্ষিগত হয়ে আছে, এবং বড় বড় দুর্নীতিগুলো, বড় বড় চুরিগুলো আসলে বড় ধনীরাই করছে, এই যে বিষয়টা এখনও আমাদের সমাজের জন্য প্রযোজ্য। সেই কারণেই এই বিড়াল তোমাদের পাঠ্য, এটা শুধু তোমাদের পড়লে হবে না, পড়ে তোমাদের উপলব্ধি করতে হবে যে কেন তোমাদের এটা পাঠ্য করা হয়েছে, কী উদ্দেশ্যে, যে তুমি এখান থেকে কী শিক্ষাটা তুমি লাভ করলে, যে তুমি যখন বড় চাকরি করবে তখন কি দেশের সেবা, দেশের মানুষের সেবা, নিজের জীবিকা তো অর্জন করতেই হবে মানুষকে, তার যোগ্যতা অনুযায়ী যতটুকু দরকার ততটুকু তো তার অর্জন করতে হবে। কিন্তু এমন কিছু করা উচিত হবে না মানুষ হিসেবে আমাদের, যেটা সমাজের জন্য ক্ষতিকর।
আমি যদি দুর্নীতি করে অনেক ধন সম্পদের অধিকারী হই তাহলে কি হবে, অন্যরা সেই আমার অপরাধের কারণে বঞ্চিত হবে। তারপরে এই যে বিড়াল শ্রেণী, এই বিড়াল শ্রেণী কী হবে, তারা অন্যায় কাজ করতে বাধ্য হবে। কারণ তারা তো না খেয়ে মরে যাওয়ার জন্য পৃথিবীতে আসেনি, তাদেরও তো এই পৃথিবীতে খেয়ে বাঁচার অধিকার আছে। সেই অধিকারের কথাই এখানে বঙ্কিমচন্দ্র বিড়ালের মুখ থেকে বারবার বলার চেষ্টা করেছেন। তারপরে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখানে খুব সুন্দর উদাহরণ দিয়ে বইয়ের মধ্যে, প্রবন্ধের মধ্যে দেওয়া আছে যে তেলা মাথায় তেল দেয়া মনুষ্য জাতির রোগ। আমাদের সবার মধ্যে এই জিনিসটা আছে, তোমরা দেখবে যে তেলা মাথায় তেল দেওয়া আমাদের এক ধরনের রোগ। লেখক এখানে বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, তোমাদের অনুধাবন হিসেবে আসতে পারে যে আমরা কি করি, যারা অনেক ধনী তারা যখন আমাদের বাড়িতে বেড়াতে আসে তখন তারা খেতে না চাইলেও তাকে সাদাসাদি করে আরেকটু নেওয়া, মানে আমরা তাদের খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যাই, তার খাবারে কোনো অভাব নাই, তারপরেও তাকে সে না খেতে চাইলেও আমরা তাকে খাওয়াতে চাই জোর করে। কিন্তু দরিদ্র যারা আছে আমাদের আশেপাশে তাদের কোনো খোঁজ রাখি না, এমনকি তারা যদি একটু আমাদের কাছে সামান্য কিছু চায় আমরা দূর দূর করে তাড়িয়ে দিই দরিদ্রদের। যেমন এখানে বিড়াল নিজেকে দিয়ে এভাবে বুঝিয়েছে যে আমাদের কাটার মাছ না হয় তোমরা খাও মাছ মাংস, কিন্তু মাছ মাংসের যে কাঁটাটা, সেই কাঁটাটা তোমরা ময়লা নর্দমায় ফেলে দাও, তবুও তোমরা কী করো না, বিড়ালকে দাও না। এখানে বোঝানো হয়েছে যে ধনী শ্রেণী তারা তো নিজেরা প্রচুর তারা খাওয়া দাওয়া করছে, তাদের যে চাহিদা মেটাচ্ছে। তারপরে শুধু এখানে খাওয়ার কথা বলা হয় না, আসলে খাওয়াটা এখানে বিড়ালের প্রসঙ্গ এসছে, এই জন্য খাওয়ার কথা মানে বিষয়টা চলে এসছে যে তাদের চাহিদার সব ধরনের চাহিদা মেটানোর পরও তারা সম্পদকে কুক্ষিগত করে রাখে, কিন্তু আশেপাশে যারা দরিদ্র আছে তাদের সামান্য খাবার পর্যন্ত জোটে না, তারা সাহায্য চাইলে সেটা ধনীরা দিতে চায় না। অথচ তাদের ধনী যদি কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের বাড়িতে বেড়াতে যায় তখন তারা জোরাজোরি করে খাওয়ানোর জন্য, কিন্তু দরিদ্রদের দূর দূর করে তাড়িয়ে দেয়। প্রয়োজনে তারা নর্দমায় ফেলে দেয় খাবার, তারপরও তারা দরিদ্রদের দেয় না। এই জিনিসগুলো বোঝানোর জন্যই এখানে বলা হয়েছে যে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, মানে এটা মানুষের এক ধরনের রোগের পর্যায়ে পড়ে লেখক মনে করেন। তারপরে দেখো, এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে। এখানে লেখক বলতে চেয়েছেন যে সেই সমতার কথা এসছে যে মানুষ হিসেবে ধনী দরিদ্র সবারই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে, এবং শুধু ভালো কিছু যে ভালো খাবার ভালো সব কিছুর অধিকার যে শুধু ধনীদেরই আছে তা না, মানুষ হিসেবে ধনী দরিদ্র সবারই পৃথিবীর যে যা কিছু আছে সব কিছুতেই অধিকার আছে। এবং বঙ্কিমচন্দ্র কমলাকান্তের চরিত্রের মধ্যে থেকে এই কথাও বলেছেন যে এই যে দুধ খেয়ে গেল যার জন্য আমি বিড়ালকে পেটাতে গেলাম, সেই দুধ তো আসলে আমার না, সেই দুধটা হচ্ছে মঙ্গলা গায়ের, এবং সেটা আমার জন্য রেখে গিয়েছে প্রসন্ন গোয়ালিনী। এই দুধে সেই বিড়ালেরও যে অধিকার আমারও সেই অধিকার, কাজেই আমি যে মারতে চাই এর জন্য বিড়ালকে, সেটা তো ঠিক না। কমলাকান্ত এটা উপলব্ধি করে এবং সমাজকে চোখে আঙুল দিয়ে আসলে কমলাকান্ত বোঝাতে চায়। লেখক এই দুটা চরিত্রের মাধ্যমে এভাবে বলেছেন। তারপরে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধের মধ্যে, তোমার কথাগুলো ভারী সোশিয়ালিস্টিক, যে সমাজতান্ত্রিক কথাগুলো, যে বিড়ালকে দিয়ে এখানে সমতার কথা বলেছেন লেখক, সমতার কথা বলিয়েছেন যে সেই ধনী দরিদ্র সবার যাতে সেই সমাজতন্ত্রে যে কথাগুলো বলা আছে যে সম্পদের যে সুষ্ঠু বন্টন, এক শ্রেণীর পুঁজিবাদী সমাজে কি হয়, আমাদের যে পুঁজিবাদী সমাজ এখানে একটা শ্রেণীর হাতে ধন সম্পদ কুক্ষিগত হয়ে যায়, কিন্তু সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সেই সোভিয়েত রাশিয়াতে যে ব্যবস্থাটা ছিল, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটা সমতার বিষয় থাকে। পুঁজিবাদী সমাজের মতো সব সম্পদ একটা শ্রেণীর হাতে ব্যক্তি মালিকের কাছে কখনো কুক্ষিগত হতে পারে না। সেই সমাজতান্ত্রিক সমাজের কথাও তিনি বিড়ালের মাধ্যমে এখানে প্রকাশ করেছেন।
এবং বিচারকের প্রসঙ্গে এখানে বিড়াল বলেছে যে আমি যে চুরি করি বা দরিদ্ররা যে চুরি করে, ঠিক আছে, চোরদের দণ্ড দেয়া হোক, শাস্তি দেয়া হোক, বিচার করা হোক, তাতে আমার কোনোই আপত্তি নাই। কিন্তু বিচারকের কাছে আমার একটা অনুরোধ থাকবে, বিচারক যখন চোরের দণ্ড দিবেন বা শাস্তি বিধান করবেন, তার আগে অবশ্যই তাকে 3 দিন না খেয়ে থাকতে হবে, উপোস করতে হবে। তাহলে দেখা যাবে সেই বিচারকও নিজে চুরি করে খেতে বাধ্য হবেন। এভাবে তিনি প্রত্যেকটা বিষয়ে উদাহরণ এনে এনে সমাজের মানুষের চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছেন লেখক এই বিড়ালের মাধ্যমে, যে সমাজে কী অসঙ্গতি, ধনী দরিদ্রের যে বৈষম্য চলছে সেটা তিনি দেখাতে চেয়েছেন। আর নিউম্যান ও পার্কারের সেই শেষ পর্যন্ত যখন বিড়ালের সাথে কথায় প্রায় হেরে গিয়ে কমলাকান্ত শেষে বলতে চাইলেন যে তুমি তো আমাকে অনেক উপদেশ বাণী শোনালে, কিন্তু আমিও তোমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম যে এগুলো হচ্ছে সমাজ বিশৃঙ্খলার মূল, তুমি কেন এই ধরনের সমাজতান্ত্রিক কথাবার্তা বলছো? তখন তাহলে কি মানুষ ধনী হবে না? কারণ কিন্তু বিড়াল তখন বলেছে যে সমাজের ধন বৃদ্ধি হয়তো আমাদের কোনো লাভ নাই দরিদ্র শ্রেণীর, মানে এই যে পুঁজিবাদী সমাজে যে বিষয়টা সেটা হচ্ছে সমাজের ধন বৃদ্ধি মানে হচ্ছে ধনীর ধন বৃদ্ধি, তার যতই ধন বৃদ্ধি হোক না কেন সেটা কখনোই সুষম বন্টন সম্ভব নয় পুঁজিবাদী সমাজে। এইভাবে যখন শেষ পর্যন্ত যুক্তি তর্ক, সেই সুতার্কিক বলা হয়েছে এখানে বিড়ালকে, সেই তর্কে প্রায় হেরে গিয়ে শেষ পর্যন্ত কমলাকান্ত বলেছেন যে ঠিক আছে, তুমি আর কোথাও চুরি করো না, আমার কাছে না হয় এসো, আমি তোমাকে কিছুটা হলেও আমরা ভাগাভাগি করে খাবো। এই যে কথাগুলো এখানে বলেছেন যে আসলে তিনি শেষে প্রত্যাশা করেছেন একটা সুষম সমাজ ব্যবস্থার, সে কথা বলেছেন যে উভয়ে ভাগ করিয়া খাইব, একটা কথাতে আছে। এই যে সমাজের মানুষের মধ্যে তার একটা বার্তা ছিল যে আমরা যেন ধনী দরিদ্রর মধ্যে যে সেই একটা সুষম বন্টন যেন আমাদের হয়, সেই প্রত্যাশা কিন্তু তিনি এই লাইনের মাধ্যমে ব্যক্ত করেছেন, যে বিড়ালকে বলেছেন যে তুমি কোথাও চুরি করো না, আমার কাছে এসো, আমরা উভয়ে ভাগ করিয়া খাইব। সেখানে তিনি বললেন যে বিড়ালকে যে তুমি যদি চাও তোমাকে পড়ার জন্য আমি এই নিউম্যান ও পার্কারের বইও দিতে পারি। এখানে এই যে নিউম্যান হচ্ছে ইংল্যান্ডের জন হেনরি নিউম্যান, তার বই হচ্ছে এভরিডে মেডিটেশন। এই বইটার মধ্যে উপদেশমূলক অনেক কথাবার্তা আছে। সেই বইটা তিনি দিতে চেয়েছেন এই বিড়ালকে যে তুমি এটা পড়তে পারো, কিন্তু তারপরে তুমি কোথাও কিছু আর চুরি করো না, চুরি করে খেও না, আমার কাছে চলে এসো, আমি সম্ভব হলে তোমাকে তো যেটুকু আমার আছে সেটুকুই তোমার সঙ্গে আমি ভাগাভাগি করে আমি খাবো। এই বিষয়টা সেই সমতার কথা বলেছেন লেখক কমলাকান্তের মাধ্যমে। এবং তোমরা প্রবন্ধটি আরও ভালো করে পড়বে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং তোমরা দেখবে যে টিকা এবং শব্দার্থের মধ্যেও খুব চমৎকারভাবে ব্যাখ্যা দেওয়া আছে। শুধু পাঠ পরিচিতির উৎস অংশটায় একটু তথ্যগত ভুল রয়েছে, সেটা তোমাদের প্রথমেই আমি সহযোগিতা করেছি। সেই তথ্যর যে অসঙ্গতিটা দূর করার জন্য আমি প্রথমে চেষ্টা করেছি উৎস নিয়ে। আর বাদ বাকি তোমাদের আগের বইগুলোতে কিছু বানানের ত্রুটি ছিল, যেগুলো বর্তমান বইয়ে সেগুলো অনেকটাই ঠিক হয়ে সংশোধন হয়ে এসছে। তারপরও কারো যদি কোনো বিষয়ে কোনো শব্দর বেশিরভাগই তোমাদের শব্দগুলোর অর্থ দেয়া আছে বইয়ের মধ্যে, তারপরও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে যায় তোমরা মন্তব্যের ঘরে লিখতে পারো। কোনো লাইনের অর্থ যদি বুঝতে তোমাদের আরও অসুবিধা হয় সেটাও তোমরা মন্তব্যের ঘরে লিখতে পারো, এবং কোনো শব্দের অর্থ বুঝতে না পারলেও তোমরা মন্তব্যের ঘরে লিখতে পারো। আশা করি আমি চেষ্টা করব তোমাদের সময় সুযোগ মতো তোমাদের চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। তো তোমরা কখনোই প্রবন্ধটাকে অনেক সময় ভয় পাও যে এই প্রবন্ধ
বিষয়টা তোমাদের পড়তে ভালো লাগে না। ওই গল্প উপন্যাসে যেমন একটা কাহিনী থাকে, কিন্তু প্রবন্ধে তেমন তোমাদের কাহিনী থাকে না। কিন্তু এই প্রবন্ধটা আশা করি তোমাদের পড়তে ভালো লাগবে, কারণ বঙ্কিমচন্দ্র একটা গুরুত্বপূর্ণ সমাজে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেও তিনি এখানে কিছুটা হাস্যরসের মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন এই প্রবন্ধটা। সে কারণে ক্লাসেও দেখেছি বা আশা করব যে এটা তোমাদের পড়তে ভালো লাগবে। এবং তোমরা সুযোগ পেলে এই যে কমলাকান্ত বইয়ের যে আরেকটা আছে কমলাকান্তের জবানবন্দি, শেষ যে অংশটা 3টা ভাগের যে শেষ ভাগটা, সেটাও তোমরা পড়ে দেখতে পারো যে বিচার ব্যবস্থা বা আদালতের যে বিচার ব্যবস্থার অসঙ্গতি আছে সেখানে সেটা তিনি তুলে ধরেছেন। তো পেশাগত কারণে তিনি সরাসরি কোনো বিষয় নিয়ে কথা বলতে না পারলেও তিনি যে একটা চরিত্র কমলাকান্ত নামে একটা চরিত্রের মাধ্যমে তিনি পত্রিকায় ধারাবাহিকভাবে কমলাকান্তর বিভিন্ন সমাজের যে কমলাকান্ত মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয় বিভিন্ন অসঙ্গতি তুলে এনেছেন। এটা আজও আমাদের সমাজের জন্য আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে এটা পড়বে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে। এবং অনুধাবনের জন্য বিশেষ করে অনুধাবন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। অনুধাবনের জন্য এগুলো ছাড়াও আরও যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে ভালো করে বুঝে পড়বে, কারণ সৃজনশীলে তোমাদের যে বইয়ের যে কোনো লাইন থেকে তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে। তোমরা যদি মূল বইটা কখনো ভালো করে না পড়ো তাহলে কোনোভাবেই তোমরা উত্তর দিতে পারবে না। বাইরে থেকে বানিয়ে বা উদ্দীপক তুলে দিলে নাম্বার পাবে না। অবশ্যই তোমাদের মূল বই থেকে আলোচনা করতে হবে আলোচনার সময়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো।